মোবাইলে প্যাকেজ বা বান্ডেলের ন্যূনতম মেয়াদ ৩ দিন করায় গ্রাহকের অপচয় কমবে দাবি বিটিআরসির, দাম বাড়তে পারে বলছে অপারেটররা। রোহিঙ্গা সহায়তায় বরাদ্দ থেকে প্রতিশ্রুত ২৫% না পাওয়ার অভিযোগ কক্সবাজারের স্থানীয় ক্ষতিগ্রস্তদের। কাজ করছে কমিটি, দাবি জেলা প্রশাসকের। চট্টগ্রামে মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা সিডিএর, প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে চীনের রেলওয়ে কোম্পানির সাথে চুক্তি এ সপ্তাহেই। এবং হিলি চেকপোস্ট দিয়ে রোজ যাতায়াত করছেন ৭০০ থেকে ৮০০ যাত্রী, আদায় হচ্ছে কোটি কোটি টাকা রাজস্ব, নিরাপত্তা বাড়ানোর দাবি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। মোবাইলে ইন্টারনেট ও ভয়েস কলের ক্ষেত্রে সব ধরনের প্যাকেজ, অফার বা বান্ডেলের মেয়াদ ন্যূনতম ৩ দিন নির্ধারণ করেছে বিটিআরসি। সংস্থাটি বলছে নতুন নিয়মে গ্রাহকদের কেনা ডাটা ও ভয়েস কলের মিনিট অপচয় কমে আসবে। নতুন নির্দেশনার ফলে কিছু প্যাকেজ বা অফারের দাম বাড়তে পারে বলে জানিয়েছে অপারেটররা। ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন এই নির্দেশনা। শুভ খানের রিপোর্ট। বর্তমানে দেশে মুঠোফোন গ্রাহকরা ব্যবহার করছেন ১৫.৫ কোটি সিম। গ্রাহকদের ইন্টারনেট ও ভয়েস কলের ক্ষেত্রে ৮০ থেকে ২০০টি পর্যন্ত বিভিন্ন মেয়াদের অফার দিচ্ছে ৪ অপারেটর। এসব অফারের মেয়াদ নিয়ে গ্রাহকদের মধ্যে রয়েছে বিভ্রান্তি ও অভিযোগ। এ অবস্থায় সম্প্রতি মুঠোফোন সেবায় সব প্যাকেজ বা অফারের ন্যূনতম সময়সীমা নির্ধারণ করেছে সরকার। নির্দেশনায় বলা হয়েছে একজন গ্রাহক পেপার ইউজ প্রক্রিয়ায় সর্বোচ্চ ৫ টাকার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। নির্ধারিত সীমা শেষ হলে তাকে অবশ্যই প্যাকেজ কিনতে হবে। তবে অটো রিনিউ বা স্বয়ংক্রিয়ভাবে অপশন চালু থাকলে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরই প্যাকেজটি নতুন করে চালু হয়ে যাবে। নতুন নিয়মকে স্বাগত জানিয়েছেন গ্রাহকরা। ডিউরেশনটা যদি শর্ট টাইমের হয়, ১ দিন বা ২ দিন, তাহলে হচ্ছে আমাদের জন্য জাস্ট টাকাটা নষ্ট হয়, আর কিছু না। মানে দেখা যাচ্ছে যে আমাদের মেগাবাইট রয়ে গেছে কিন্তু মেয়াদ চলে গেছে। কনসাসলি বা আনকনসাসলি আমার প্যাকেজটা শেষ হয়ে গেছে এবং দেখা যাচ্ছে আমার ব্যালেন্স 0 এবং দেখা যাচ্ছে আরো অনেক বেশি টাকা কাটছে। খুশি হব যে সিদ্ধান্ত নিছে তার উপরে যদি অটল থাকে এবং এই বিষয়টা মনিটরিং করে। তবে অপারেটররা বলছেন মেয়াদ বাড়ানোর ফলে কিছু কিছু প্যাকেজ বা অফারের দাম বাড়ানো হতে পারে। প্যাকটা মিনিমাম ৩ দিন হয়ে যাচ্ছে, তো 3 দিন হওয়ার ফলে কিন্তু দেখা যাবে যে আমার যেসব কম দামি প্যাক ছিল ওইটার পাচ্ছে না, সো তাহলে দাম বাড়তে পারে। ওইগুলো নিয়ে আমরা এখন বিবেচনা করে দেখছি। রবির পক্ষ থেকে ডেটা প্যাকের এই ধরনের একটা সিম্পলিফিকেশন করি, অন্য অপারেটররা সেটা নাও করতে পারে। যে কোনো একটা অপারেটর করলে হবে না, এটা সমষ্টিগত সব অপারেটরকে কিন্তু মেনে নিতে হবে। বিটিআরসি বলছে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি বা অভিযোগ কমাতে প্যাকেজ বা অফার নির্দিষ্ট সংখ্যায় নামিয়ে আনার কাজ চলছে। অনেকে উদ্বিগ্ন যে আমাদের আসলে এত বেশি প্যাকেজ, এত বেশি ডিস্টার্ব হয়, অনেকে কনসার্নে থাকে। ৩৫টা প্যাকেজের বিষয়টা আসলে এখন ফিক্সড না, এই মুহূর্তে কাজ চলছে। নতুন নির্দেশনা কার্যকরের ১ মাস পর এ বিষয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। শেষ দিকে এসে জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় আধুনিক ডিজাইনের ফার্নিচার কিনতে ক্রেতাদের সমাগম বাড়ছে ফার্নিচারের প্যাভিলিয়নে। এই মুহূর্তে শেরেবাংলা নগরের বাণিজ্য মেলায় আছেন সহকর্মী হাসান সাফায়াত। বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। সাফায়াত। হরি, বাণিজ্য মেলার ২১তম দিনে এসে আমরা সকাল থেকেই যে অবস্থা দেখতে পাচ্ছি যে শেষ দিকে এসে মেলার একেবারে শেষ পর্যায়ে এসে কিন্তু মানুষের উপস্থিতি বাড়া শুরু করেছে এবং সকাল থেকেই কিন্তু গেট খোলার সঙ্গে সঙ্গে ঢাকা সহ আশেপাশের যেসব এলাকা রয়েছে সেখান থেকে কিন্তু মানুষ আসছে। তো এবারে বাণিজ্য মেলা আমরা শুরু থেকেই পুরো মাস প্রায় কাভার করেছি। তো যে বিষয়গুলো আমাদের চোখে পড়েছে তার মধ্যে একটি বড় বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বাণিজ্য মেলা যেহেতু বহুমাত্রিক পণ্যের একটা সমাহার নিয়ে মাসব্যাপী চলে, তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে বাণিজ্য মেলায় প্রতি বছর দেশীয় যেসব আসবাবপত্র বা ফার্নিচারের যেসব পণ্য নিয়ে ব্যবসায়ীরা যারা অংশগ্রহণ করে তাদের কিন্তু প্রতি বছরই দেখছি যে দিন দিন তাদের পরিসর বাড়ছে এবং তাদের পণ্যের বহুমাত্রিকতা, পণ্যের বৈচিত্র্য এগুলো কিন্তু দিন দিন বাড়ছে। বিশেষ করে আমরা দেখেছি যে দেশীয় যেসব ফার্নিচার এবং আসবাবপত্রের দোকানগুলো রয়েছে, স্টলগুলো বা প্যাভিলিয়নগুলো রয়েছে, সেই
প্যাভিলিয়নগুলোতে কিন্তু আন্তর্জাতিক মানের যেসব ডিজাইন নকশা বা বিষয়গুলো বিবেচনায় নিয়ে কিন্তু তারা প্রতিনিয়ত পণ্যকে ডেভেলপ করছেন এবং সেইভাবে কিন্তু বাংলাদেশের বাজারে তারা কিন্তু এটাকে ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সেই ধরনের পণ্য নিয়েই কিন্তু মেলাতে অংশ নিয়েছেন। আমি এখানে এসে যে বিষয়টি দেখতে পেয়েছি যে বাংলাদেশে কিন্তু দীর্ঘদিন ধরে কাঠের তৈরি ফার্নিচার বা আসবাবপত্রের একটা প্রচলন বাংলাদেশে ছিল। তো সেই জায়গা থেকে কিন্তু মানুষের ভোক্তার রুচি যেমন পরিবর্তন এসেছে, ঠিক একইভাবে মানুষ কিন্তু একটু কম দামে ভালো মানের ভালো ডিজাইনের পণ্য কিন্তু তারা চান। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যেসব ফার্নিচার প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু একটু কম দামে যাতে ভোক্তাদের কাছে উন্নত মানের ভালো মানের ফার্নিচার দেওয়া যায় সেই বিষয়টি বিবেচনায় নিয়ে তারা কিন্তু কাঠের বাইরে যেসব বোর্ড রয়েছে, পার্টিকেল বোর্ড রয়েছে বা প্রসেস কাঠ রয়েছে সেই বিষয়গুলো দিয়ে কিন্তু নতুন নতুন ডিজাইনের ফার্নিচার আনছেন। বিশেষ করে যারা ঢাকা শহরে যারা নতুন বাড়ি করতে চান এবং নতুন বাড়ি করে যারা পুরো ঘরটাকে তারা নিজেদের মন মতো সাজাতে চান, তারা কিন্তু চাইলে এইসব স্টলে এসে তারা কথা বলে কিন্তু তাদের ইচ্ছা মতো ডিজাইন দিয়ে সেইভাবে কিন্তু অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে বাণিজ্য মেলায় যেসব ফার্নিচার স্টলগুলো রয়েছে তারা কিন্তু প্রতি বছরই নতুন নতুন পণ্য আনছেন এবং ক্রেতা আকর্ষণে কিন্তু এখানে বিভিন্ন ধরনের ছাড় ডিসকাউন্ট দিয়ে কিন্তু তারা পণ্যগুলোকে ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা তারা করছেন। তো এই ছিল মোটামুটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে আমার কাছে সর্বশেষ। হরি। দর্শক, সহকর্মী হাসান শাফায়েত আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে। তিনি জানাচ্ছিলেন দেশের ফার্নিচার শিল্প এগিয়ে যাচ্ছে এবং অনেক প্রতিষ্ঠান কিন্তু প্যাভিলিয়ন নিয়ে এসেছে মেলায়। দর্শক, অর্থ বাণিজ্যের এ পর্যায়ে আমরা আলোচনা করব দেশের নির্মাণ ও ফার্নিচার শিল্পের উপকরণ নিয়ে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সময় স্টুডিওতে যোগ দিয়েছেন পার্টেক্স স্টার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শাহেদ। জনাব শাহেদ, আমাদের স্টুডিওতে স্বাগত। আমরা দেখছিলাম যে বাণিজ্য মেলায় বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু এসেছে, আপনাদের প্রতিষ্ঠান সহ দেশীয় কিছু প্রতিষ্ঠান কিন্তু তারা যোগ দিয়েছে তাদের নিজস্ব ফার্নিচার এবং এই আনুষঙ্গিক গৃহসজ্জার উপকরণ নিয়ে। তো এই শিল্পটা কিন্তু আমার যতদূর মনে হয় যে 2000 সালের পর থেকে বাংলাদেশে বলা যায় যে উল্লেখযোগ্যভাবে মানে অগ্রগতি হচ্ছে। এটার মূল কারণ আসলে কি? এটার মূল কারণ যদি দেখতে হবে যে আগে ফার্নিচারের নির্ভরতা ছিল গাছের উপরে এবং আমাদের দেশের যে পরিমাণ বনাঞ্চল থাকা দরকার সেটা নাই। সুতরাং গাছের উপর ডিপেন্ডেন্স যদি থাকতো তাহলে অগ্রসর হতো না। ক্রমান্বয়ে গাছের উপর ডিপেন্ডেন্স কমে এসেছে পার্টিকেল বোর্ড আসার কারণে এবং পার্টিকেল বোর্ডের মধ্যে দু ধরনের উপকরণ থেকে এটা হয়। একটা হলো সফটউড এবং আর একটা হলো পাটখড়ি, যেটা বলি জুট স্টিক। এবং আমরা সফটউডের পাশাপাশি জুট স্টিক দিয়ে পার্টিকেল বোর্ড করছি এবং এই বোর্ডটা একসময় আমি যতদূর জানি যে পুরোপুরি আমদানি নির্ভর ছিল। বাংলাদেশে কোনো পার্টিকেল বোর্ড বা এই ধরনের বোর্ডের কোনো ফ্যাক্টরি ছিল না 2000 সালের ওই সময়টাই যদি বলা যায়। তারও আগে থেকে আমরা শুরু করেছি, কিন্তু 2000-এর পরের থেকে আমাদের পাশাপাশি আরও অনেকে এগিয়ে এসেছেন, যার ফলে যখন এই পার্টিকেল বোর্ডটা বানানো শুরু হয়েছে বেশি বেশি করে, সেটার থেকে ফার্নিচার ইন্ডাস্ট্রি বেড়েছে এবং বাংলাদেশে এখন প্রচুর ফার্নিচার হচ্ছে, যেটা আগে হয়তো উডের অভাবে হতো না এবং আমদানিও করতে হতো। একদম ফার্নিচার আমদানি এখনো হয়, কমে গেছে, এখন সেটা অনেক কমে এসেছে। সাধারণ ফার্নিচার সবকিছু বাংলাদেশে হচ্ছে এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও হচ্ছে। এবং আমি গত সপ্তাহে রংপুরে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি একেবারে প্রত্যন্ত অঞ্চলে ফার্নিচার বানাচ্ছে পার্টিকেল বোর্ড দিয়ে, চাইনিজ মেশিন দিয়ে ডিজাইন হচ্ছে। এটা খুবই আশার খবর। আচ্ছা, এই যে আমাদের যে বললেন ডিজাইনের যে বিষয়টা, এটার সাথে অনেক প্রযুক্তিরও সংযোগ ঘটতে হয়। সেই জায়গা থেকে কত দূর এগিয়েছে ফার্নিচার শিল্প? দেখা যাচ্ছে যে অনেক দেখা যায় যে সুন্দর ডিজাইনগুলো করে হচ্ছে বিদেশিরা, বা অন্য অনেক ম্যাটেরিয়ালের ব্লেন্ড করতে পারে ফার্নিচারের সাথে, শুধু পার্টিকেল বোর্ড না, বোর্ডের সাথে আরও কিছু দিয়ে সংযোজনটা। সেই জায়গায় আমাদের ফার্নিচার শিল্প কোথায় গিয়েছে? এক সময় ছিল যেটা এটা একটা হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি, যে হাতে কাজ যত ভালো তত সুন্দর ফার্নিচার হবে। কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে টেকনোলজির সাহায্যে আজকাল সিএনসি মেশিন দিয়ে অটোমেটেড ডিজাইন করা হচ্ছে। হ্যাঁ, এবং ডিজাইনটা শুধু জ্যামিতিক স্ট্রাকচার কিন্তু এখন চাচ্ছে, এখন শুধুমাত্র খোদাই করা ডিজাইনও কিন্তু আধুনিক ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এগুলো ওই যে ভিক্টোরিয়ানটা এখন অনেকটা বলা যায় মার্কেটে দেখা যায় যে পিছিয়ে গেছে। এখন হচ্ছে জ্যামিতিক স্ট্রাকচার বা ওই ধরনের এগুলো। এটা যেহেতু এখন মেশিনে করা সম্ভব, আপনি কম্পিউটার গ্রাফিক্স দিয়ে যে কোনো ধরনের ডিজাইন ইনপুট করবেন, সেই ধরনের ডিজাইনটাই
আপনার ফার্নিচারের উপরে আপনি পেয়ে যাবেন। সুতরাং এই দিক থেকেও এগিয়ে গিয়েছে। তো আমি একটু আপনার আগের প্রসঙ্গটিতে আসতে চাই, যেখানে আপনি বলেছিলেন যে উড সাবস্টিটিউট, এবং আমরা যেহেতু একটা ইন্ডাস্ট্রি যারা ব্যাপকভাবে পাটকাঠি ইউজ করি পার্টিকেল বোর্ডের ক্ষেত্রে, যেটা হয়তো ফ্ল্যাশ ডোরে ইউজ হয়, এবং আমরা এক্সপোর্টও করি, এবং এক্সপোর্টের মাধ্যমে আমরা প্রচুর বৈদেশিক ডিরেক্ট বোর্ডই এক্সপোর্ট করছেন? জি, আমরা কোন কোন দেশে যাচ্ছে? আমাদের বোর্ড যাচ্ছে সিঙ্গাপুরে যাচ্ছে, মালয়েশিয়াতে যাচ্ছে, মিডল ইস্টে যাচ্ছে, এবং মেইনলি তারা এটা নিয়ে হয়তো আবার ফ্ল্যাশ ডোর বানাচ্ছে, যেটা আপনারা ফ্ল্যাটে দেখেন। আমরাও এখানে করি, ফ্ল্যাশ ডোরও আমরা এক্সপোর্ট করি, ডোমেস্টিক ইউজের জন্য করি, বাট আমাদের জুটের পার্টিকেল বোর্ডটা ফ্ল্যাশ ডোরের জন্যই এক্সপোর্ট করা হয়ে থাকে, এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। কিন্তু আমরা এই মুহূর্তে সেখানে একটা চাপের মধ্যে আছি যে জুট স্টিক অ্যাডুকেট পাওয়া যাচ্ছে না, এবং এর অন্যতম একটা কারণ হলো আজকাল এটার বিভিন্ন রকম ব্যবহার হয়েছে। তার মধ্যে একটা হলো এটাকে পুড়িয়ে কয়লা বানানো হচ্ছে এবং কয়লা এক্সপোর্ট করা হচ্ছে, যেটা আমাদের দেশের এনভায়রনমেন্টের জন্য ভালো না হয়তো। কিন্তু এর একটা তাদেরও যুক্তি আছে, আমি কৃষক পর্যায়ে যতটুকু খোঁজখবর আমরা জানি, তারা একটু হাই ভ্যালু পাচ্ছে, মানে ওইভাবে কয়লা পুড়িয়ে বা ওই যেটা জুট স্টিক পুড়িয়ে যেটা চারকোল যেটা বলছি আমি, তারা একটু বেশি টাকার জন্য হয়তো ওইখানে বিক্রি করছে। ন্যাচারালি ইটস এ ফ্যাক্টর অফ ইকোনমি। আপনি যেখানে বেশি পয়সা পাবেন সেখানেই আপনি আপনার পণ্য বিক্রি করবেন, কিন্তু আমরাও একইভাবে সেই সমপরিমাণ মূল্যই দিচ্ছি, ঠিক আছে? সুতরাং যদি সরকারের সহায়তা পাওয়া যায় এবং এই জুট স্টিকের দিয়ে যে উপকরণ তৈরি হয় সেটার এক্সপোর্টের জন্য যদি কোনো প্রণোদনা পাওয়া যায়, আমাদের ইন্ডাস্ট্রিও গ্রো করবে, কৃষকও বেশি প্রাইস পাবে। দাবিটা বোধহয় যে চারকোল ইন্ডাস্ট্রি যাতে বাংলাদেশে না গড়ে ওঠে, মানে আমরা এমন কিছু চাই না যেটা আমাদের দেশের এনভায়রনমেন্টকে ধ্বংস করে। এবং যে প্রযুক্তিতে করা হচ্ছে, যতটুকু দেখেছি আমি, যে চারকোল ইন্ডাস্ট্রি খোলা পরিবেশেই ওই ছোট ছোট চিমনি করে করা হচ্ছে, এবং সেটা হচ্ছে পাশের জমিতে দেখা যাচ্ছে ধুলা উড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে প্রোডাকশনে ক্ষতি হচ্ছে কৃষি জমিতে বা আশেপাশের পরিবেশে একটা নেতিবাচক প্রভাব তৈরি করছে। সেই জায়গা থেকে আপনারা কি এখন সরকার পর্যায়ে যোগাযোগ করেছেন কিনা? হ্যাঁ, যে আমরা সরকারের বিভিন্ন মহলে এটা জানিয়েছি, তাদের দৃষ্টিগোচর অভিভূত করেছি, এবং আমি আশা করব এই বিষয়ে সরকার পদক্ষেপ নেবেন। আমরা বলছিলেন যে বিরতির সময় কথা বলছিলাম যে আপনারা জিপসাম প্যানেল নিয়েও একটা কারখানা চালু করেছেন, যেটা বাংলাদেশে বোধহয় প্রথম একটা শুরু করেছে, নির্মাণ শিল্পের সাথে সরাসরি যুক্ত। এইটা আসলে কিভাবে দেখছেন ভবিষ্যতে? আমরা যেহেতু একটা নির্মাণ সামগ্রীর ইন্ডাস্ট্রির সাথে জড়িত, আমরা চিন্তা করি যে একটা একটা করে নতুন নতুন জিনিস বাংলাদেশে আনা। বাংলাদেশে জিপসামের ব্যবহার বেড়েছে এবং এটা সম্পূর্ণরূপে আমদানি নির্ভর, এবং সিলিং এর জন্য আমি যতদূর জানি সিলিং এর জন্যই মূলত। বাট এখন বোর্ড দিয়ে যেটা করা হয়, ডেকোরেটিভ প্যানেলগুলি তৈরি করা হয়, ফল সিলিং, এই সমস্ত কারণে। কিন্তু আপনি যদি দেখেন, আপনি যদি বাইরে বিদেশের দিকে তাকান, তাদের সমস্ত বিল্ডিংয়ের ইনার ওয়ালগুলি জিপসাম, ড্রাই ওয়াল এবং জিপসাম দিয়ে তৈরি। এর বিরাট বেনিফিট যেটা, যেহেতু এটা লাইটার, প্যানেল করে করতে হয়, এবং যেহেতু এটা হালকা, পুরো বিল্ডিং এর একটা মাল্টি স্টোরি বিল্ডিং এর ডিজাইন লোড অনেক কমে আসে, লোড যেহেতু কমে আসে এবং কস্টিং কমে আসে আপনার। দ্বিতীয়ত, এবং নির্মাণটা অত্যন্ত দ্রুত হতে পারে, কারণ আপনি এটা প্যানেল তৈরি করে এসে বসিয়ে দিচ্ছেন, এটা কিউরিং এর জাস্ট ইনস্টলেশন। সো আমরা অনেক ফাস্ট তৈরি করতে পারি। আমি একটা এক্সাম্পল সবাইকে বলি যে আজকের থেকে 92 বছর আগে এম্পায়ার স্টেট বিল্ডিং হয়েছে, 100 তলার উপরের বিল্ডিং। এই বিল্ডিংটা হতে 400 দিন লেগেছে, 1 বছরের অল্প একটু বেশি। আমাদের দেশে একটা 6 তলা ফ্ল্যাট হতে এখন 400 দিনের বেশি লাগে, কারণ আমরা এগিয়ে যেতে পারিনি নির্মাণ পদ্ধতিতে। যে নির্মাণ পদ্ধতি আজকে থেকে 50 বছর আগে ইটের গাঁথনি দিয়ে তৈরি করা হতো, এখনও ওখানে পড়ে আছি। সো আমাদেরকে প্রগতিশীল হতে হবে, এগিয়ে যেতে হবে উন্নত বিশ্বের দিক তাকিয়ে তারা যেভাবে করেছে, এবং জিপসাম ইজ ওয়ান অফ দ্য মিনস। আমি বলছি না এটাই সলিউশন। কেমন দেখছেন মার্কেটে সাড়া? আপনারা কতদিন ধরে শুরু করেছেন? আমরা শুরু করেছি প্রোডাকশন গত বছরের মাঝামাঝি। সো এই পর্যন্ত মার্কেটে সাড়া আমরা ভালোই পেয়েছি, আলহামদুলিল্লাহ। কিন্তু যেটা করতে হবে, যে নতুন মার্কেট যেটার কথা আমরা বললাম, সেখানে মানুষকে এডুকেট করতে হবে, যাতে তারা তাদের বেনিফিটটা বুঝতে পারে, এবং যখনই মানুষ তারা জিপসামের ব্যবহার করে তাদের বেনিফিটটা দেখা যাবে যে তখন 5 তলা লোড স্ট্রাকচার আপনি 7 তলা করতে পারবেন। অবশ্যই, হ্যাঁ, এরকম কিছু একটা হবে। সো আমরা এই ডিজাইন ক্যালকুলেশনগুলি করে সবার কাছে নিয়ে যেয়ে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা আপনাদের বেনিফিট। 1 হলো ডিজাইন লোড কমবে, 2 আপনার নির্মাণ অত্যন্ত দ্রুততার সাথে হবে। বাংলাদেশে এই যে আপনারা যে ধরনের প্রতিষ্ঠানের উৎপাদনের সাথে জড়িত আছেন, সেই সবের এক্সপোর্ট মার্কেট কেমন দেখছেন? আমরা আমাদের যত পণ্য করি তৈরি করি, তার মধ্যে বেশিরভাগই এক্সপোর্ট করি।
এক্সপোর্টের ক্ষেত্রে কিছু কিছু চ্যালেঞ্জেস তো আছে, যেই দেশেই এক্সপোর্ট করতে যাচ্ছে সেই দেশের কিছু এন্ট্রি ব্যারিয়ার থাকে, তারপরেও পসিবিলিটি প্রচুর। বিশেষ করে আমরা আনকনভেনশনাল কান্ট্রিগুলিতে যদি প্রবেশ করতে পারি, আফ্রিকার বিভিন্ন দেশে যেখানে ডেভেলপমেন্ট হচ্ছে, আমি মনে করি এটা একটা অনেক বড় একটা সম্ভাবনা। এমনিতে বলছেন সোর্স অফ ফান্ডের একটা কথা বলছিলেন যে আসলে ইন্ডাস্ট্রি সম্প্রসারণের ক্ষেত্রে যে একটা বড় বাধা হয়ে যাচ্ছে যে আপনার ইন্টারেস্ট রেটটা, ইন্ডাস্ট্রিয়াল লোনের ইন্টারেস্ট রেটটা অনেক বেশি, সেই জায়গাটা আসলে কেমন হওয়া উচিত? যে কোনো দেশের গ্রোথের প্রধান একটা চালিকা হলো কস্ট অফ ফান্ড। আমি ইনভেস্ট যখন করব, যে ফান্ডিং দিয়ে ইনভেস্ট করি, সেই ফান্ডটার রিটার্ন দিতেই যদি আমার ব্যবসায়ের থেকে যে বেনিফিটটা পাচ্ছি সেটা চলে যায়, তাহলে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ থমকে যাবে। এবং আমাদের দেশে এখন যে লোনের রেট 12%-এর উপরে, এবং এইটা একটা প্রধান অন্তরায়। পূর্ববর্তী অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে এটাকে 9%-এ নামিয়ে আনা হবে। দু একটি ব্যাংক হাতে গোনা নামিয়েছেন, কিন্তু তার বাইরে কেউ এখনো এটা নামাতে পারেননি। সবাই মনে করছে নামাবে, তারপর নামাবে, কিন্তু এটা সামগ্রিকভাবে যদি একসাথে নামিয়ে আনা ঘোষণাটা ছিল একসাথে, কিন্তু কার্যকর করা হয়নি। আমি মনে করি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আরো দ্রুততার সাথে হবে এই আমাদের দেশে। ধন্যবাদ শাহেদ ভাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনার সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং সময় টিভির দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম পার্টেক্স স্টার গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী শাহেদের সঙ্গে। কথা বলছিলাম নির্মাণ এবং ফার্নিচার শিল্পের বিভিন্ন উপকরণ নিয়ে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে চলছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করছেন। সভায় অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ মন্ত্রীরা উপস্থিত আছেন। চলতি অর্থ বছরের 16তম সভায় 9টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের কথা রয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ রেলওয়ের জন্য 70টি মিটার গেজ ইঞ্জিন কেনা, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তা বিধান এবং কক্সবাজার লিংক রোড লাবণী মোড় সড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত ও উন্নত গণপরিবহন সেবার লক্ষ্যে চট্টগ্রামে মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সিডিএ। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে চায়না রেলওয়ে কোম্পানির সঙ্গে চুক্তি হবে এ সপ্তাহেই। বিশেষজ্ঞরা বলছেন এটি চালু হলে যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। মেট্রো রেল উন্নত বিশ্বে নগরবাসীর দ্রুত যাতায়াতের জনপ্রিয় মাধ্যম, তাই চট্টগ্রামেও মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সিডিএ। সিডিএ বলছে আগামীতে বন্দরের কর্মকাণ্ড বৃদ্ধি ও ঢাকা চট্টগ্রাম হাই স্পিড রেল চালু হবে। এই নেটওয়ার্কে যুক্ত এবং সময়ের গতিতে চলতে হলে নগরবাসীর প্রয়োজন মেট্রো রেল। প্রাথমিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা, পরে তা সম্প্রসারণ করা হবে অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ও সীতাকুণ্ড পর্যন্ত। আমরা আপাতত টাউনকেই রাখছি, অর্থাৎ আমাদের সিটি কর্পোরেশন যে এরিয়াটা সেখানেই রাখছি। এর সাথে যুক্ত করার চেষ্টা করতেছি অর্থ অঞ্চলটাকে। এটি আপাতত মূল পরিকল্পনা। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কোনো শহরে জনসংখ্যা 20 লাখের বেশি হলে প্রয়োজন মেট্রো রেলের। সিডিএ এর নেয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী। মেট্রো রেলটা হলে ভালো হয়, আমাদের তেমন যানজটটাও কমবে, মানুষের যোগাযোগ ব্যবস্থা, মানুষের যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হয়ে যাবে। চট্টগ্রামও একটা বাণিজ্যিক রাজধানী হিসেবে এটার একটা প্রয়োজনীয়তা আপনার আছে। বন্দরনগরী চট্টগ্রামে এখন ঘন্টায় যানবাহনের গতি 12 থেকে 15 কিলোমিটার। গতি বাড়াতে হলে এখন থেকে নিতে হবে মেট্রো রেলের পরিকল্পনা, নইলে অচল হয়ে যাবে বন্দরনগরী, এমন মন্তব্য বিশেষজ্ঞদের। আমরা যেটাকে বাণিজ্যিক রাজধানী বলছি, এই ধরনের একটা শহরে কিন্তু এটা কোনো অবস্থাতে কাম্য না। সেক্ষেত্রে মেট্রো রেলই একটা সম্ভাব্য একটা সমাধান, যে শহরের গতিশীলতা বাড়ানো, যানজট কমানো এবং মানুষকে নিরাপদ এবং আরামদায়কভাবে স্থানান্তর। গণপরিবহনের এই সমস্যাটা কাটিয়ে উঠতে গেলে আমাদের বিকল্প ব্যবস্থা অবশ্যই লাগবে। সেই ক্ষেত্রে মেট্রো রেল একটা বড় এবং কার্যকরী বিকল্প হতে পারে। চট্টগ্রাম নগরীতে প্রায় 60 লাখ মানুষের বসবাস। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন 2 লাখের বেশি মানুষ প্রবেশ করে নগরীতে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।
2006 থেকে 2015 সালে 10 বছরে বাংলাদেশ থেকে 590 কোটি মার্কিন ডলার পাচার হয়েছে, এমন তথ্য উঠে এসেছে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি নামের আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের এক প্রতিবেদনে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা। সোমবার সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে এই বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে। আন্তর্জাতিক অর্থনীতির স্বচ্ছতা নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠানটির দাবি, আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে সিংহভাগ অর্থ পাচার হয়। 148টি উন্নয়নশীল দেশের অর্থ পাচার নিয়ে করা ওই প্রতিবেদনে দেখা যায়, এশিয়ার 30টি দেশের মধ্যে সর্বোচ্চ মালয়েশিয়া থেকে 3,300 কোটি ডলারেরও বেশি পাচার হয়েছে। প্রতিবেশী দেশ ভারত থেকে পাচার হয়েছে 980 কোটি ডলার। এছাড়া ব্রাজিল থেকে 1,220 কোটি, মেক্সিকো থেকে 4,290 কোটি ডলারের সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। পণ্যের বাজার তদারকিতে ট্যারিফ কমিশন, শিল্প মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়কে সমন্বিত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান। দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ ট্যারিফ কমিশনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণে একবারেই 15% ভ্যাট নেওয়ার দাবি করা হয়। দেশের ভোজ্য তেল, চিনি, ডালের মতো নিত্যপণ্যের চাহিদার সিংহভাগ মেটানো হয় আমদানির মাধ্যমে। এক্ষেত্রে সরকারের ট্যারিফ কমিশন চাহিদার বিপরীতে আমদানি ও বাজার দর নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সোমবার ট্যারিফ কমিশনের এক সভায় কমিশনের সার্বিক কার্যক্রম তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করা হয়। সভায় ভোজ্য তেল ও বনস্পতি বাজারজাতকারী সংগঠনের ব্যবসায়ীরা বলেন, ড্রামে তেল পরিবহনে ভেজালের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানকে দায়ী করা যায় না, সেই সঙ্গে অস্বাস্থ্যকরও। তাই প্যাকেটজাত করে বিক্রির বাধ্যবাধকতার উপর জোর দেন তারা। এছাড়া খুচরা পর্যায়ে পণ্যের দাম নির্ধারণের সব ধরনের খরচ ও কমিশন বিবেচনায় নিতে আহ্বান জানান ব্যবসায়ীরা। আমাদের আপনার শিল্প মন্ত্রণালয় একভাবে আপনার ইনস্ট্রাকশন দিচ্ছে, বাণিজ্য মন্ত্রণালয় একভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে, ভোক্তা আইন অধিদপ্তর এটাও বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, কিন্তু কে কখন কারে কি করতেছে হিট করতেছে আমরা জানি না। এগুলো আপনার একসাথে হওয়া উচিত। যত ট্রানজেকশন হবে তত বিল হবে, গাড়ি ভাড়া যোগ হবে, তাদের পরিবহন খরচ যোগ হবে, সব অন্যান্য কিছু। সেটা যাতে না করে আমাদেরকে যাতে পূর্বের ন্যায় আমাদেরকে যেভাবে একভাবে 15% ভ্যাট নিচ্ছে, সেই জিনিসটা যাতে আমাদেরকে অব্যাহত থাকে। স্থানীয় বাজারে ভোগ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক বাজার মূল্যের হালনাগাদ তথ্য জানাতে পরিবেশকদের আহ্বান জানিয়েছে ট্যারিফ কমিশন। আমরা আবেদন লিখিত করতে পারি, আবার সব সেক্টর স্টাডি করেও আমরা এই বিষয়ে সরকারি সুপারিশ দিতে পারি যে এই সেক্টরকে কি অ্যাসিস্ট্যান্স দরকার। সভায় জানানো হয়, শুল্ক নীতি পর্যালোচনা, শুল্ক হার যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা সহ বিভিন্ন বিষয়ে ট্যারিফ কমিশন ব্যবসা বান্ধব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা আগে যেতে পারবো। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ভারতে যাত্রী পারাপার বেড়েছে। কর্তৃপক্ষ বলছে, চলতি অর্থবছরের প্রথম 6 মাসে শুধু ভ্রমণ খাত থেকেই 22 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। তবে যাত্রীরা বলছেন, একই রাস্তা দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম চলায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ভারতের কলকাতা, চেন্নাই ও দার্জিলিং সহ বিভিন্ন জেলার সাথে সড়ক ও রেল যোগাযোগ ভালো হওয়ায় প্রতিদিন হিলি স্থলবন্দর রুট ব্যবহার করছেন 700 থেকে 800 জন যাত্রী। যাত্রীদের আকৃষ্ট করতে ইমিগ্রেশন চেকপোস্টে সেবার মান বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। এতে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। তবে পারাপারের ক্ষেত্রে নিরাপত্তা বাড়ানোর আহ্বান তাদের। সেবা মোটামুটি ভালোই আছে, একটু কমোড বাথরুমের দরকার, কেননা যে অসুস্থ রোগী অনেক আসে, অনেকে বসতে পারছে না, অনেকে দাঁড়ায় আছে, ব্যাগপাতি রাখতে পারছে না। ট্রেন যাতায়াত করে আসলে আমাদের জন্য জীবনের খুবই ঝুঁকিপূর্ণ। সরকার যদি এখানে বিকল্প ওয়ে তৈরি করে দিতেন, ফ্লাইওভার বা অন্য কোনো কিছু, তাহলে আমাদের জন্য জীবনের ঝুঁকিটা কমতো। আমাদের সুবিধার্থে এখানে আলাদা রোড বা ওভারব্রিজ প্রয়োজন। যাত্রীদের উদ্বেগের বিষয়টি আমলে নিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দেন ইমিগ্রেশনের এই কর্মকর্তা। পণ্যবাহী বড় বড় ট্রাক আসা যাওয়া করছে, একই রাস্তায় যাত্রীরাও যাতায়াত করছে। যাত্রীরা যাতে নিরাপদে পার হতে পারে এই জন্য বিকল্প চিন্তা ভাবনা হিসাবে স্থানীয় আপনার নেতৃবৃন্দু সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ইনশাআল্লাহ খুব দ্রুতই এটা সমাধান হবে। যাত্রীদের পছন্দের রুট হওয়ায় হিলি স্থলবন্দরে বেড়েছে রাজস্ব আদায়ও। এখানে সরকারের রাজস্ব আদায় হয়েছে 21,84,07,500 টাকা। যদি আমরা যাত্রীদের সেবার মানটা আরেকটু বাড়াতে পারি, তাহলে এই দিক দিয়ে যাত্রী আগমন এবং বহির্গমন বেশি হবে এবং সরকারের রাজস্ব বাড়বে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের তথ্য মতে চলতি বছরের প্রথম 6 মাসে এই রুট ব্যবহার করেছেন 84,779 জন যাত্রী। সময় সংবাদ, হিলি। তৃতীয় সপ্তাহের মতো ফেনীর ছাগলনাইয়ার সীমান্ত হাটে বাংলাদেশি ব্যবসায়ীদের ধর্মঘট চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়ার সজল, সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আতিয়ার,
হরি, আপনাকে গত মঙ্গলবারও জানিয়েছিলাম যে বাংলাদেশের ফেনীর যে ছাগলের সীমান্ত বাজার রয়েছে, সে সীমান্ত বাজারে বাংলাদেশের অংশের যে 27 জন ব্যবসায়ী রয়েছেন তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছিল। এ সপ্তাহেও তারা পালন করেছে। মূলত এই অবস্থান কর্মসূচি গত বছরের ডিসেম্বরের 27 যে ডিসেম্বর, সেখান থেকেই তারা এই অবস্থান কর্মসূচি বাজার তাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে তারা প্রতিবাদ জানিয়েছিলেন ভারতের কিছু অসম বাণিজ্য নীতির বিরুদ্ধেই তাদের এই অবস্থান কর্মসূচি। আপনাকে যদি বলি, এরপরে গত 30 ডিসেম্বর উভয় পক্ষের যে সীমান্ত বাজার কর্তৃপক্ষ বাংলাদেশ এবং ভারতের, তারা একটা আলোচনায় বসেছিল। সে অসম কিছু ভারতীয় নীতির প্রতিবাদ জানাতে এবং এই সমাধানের লক্ষ্যে কিন্তু কোনো সমাধান না হওয়াতে তারা গত 3 সপ্তাহ ধরে এভাবে তাদের ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিয়ে আন্দোলন করে যাচ্ছে। আর সে আন্দোলনের কারণ যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ভারতের পক্ষ থেকে অসম আচরণ করা হয়, যে বাংলাদেশের এখানকার যারা রয়েছে ক্রেতা, তারা অবাধে ঢুকতে পারলো বাংলাদেশ ইন্ডিয়ার পক্ষ থেকে বা ভারতের পক্ষ থেকে তাদের যে ক্রেতা তাদেরকে বিএসএফরা ঢোকার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন করে দেয় এবং পর্যাপ্ত পরিমাণ ক্রেতা ঢুকতে দেয় না, যার কারণে বাংলাদেশের যে বিক্রেতারা থাকে তারা পর্যাপ্ত বিক্রি করতে পারে না। আবার ভারতীয় ক্রেতারা বাংলাদেশের বিক্রেতাদের কাছ থেকে যে জিনিসপত্র কিনে নিয়ে যায়, আচ্ছা বাংলাদেশের $200 পর্যন্ত একজন ক্রেতা $200 সমমানের পণ্য কিনে নেওয়ার এখতিয়ার থাকলো, দেখা গেছে তারা $20 অথবা $10 পণ্য কিনে নিয়ে গেলেও বিএসএফ কর্তৃপক্ষ, ওখানকার কাস্টম কর্তৃপক্ষ, ইন্ডিয়ান কাস্টম কর্তৃপক্ষ আটকিয়ে রাখেন। অপরপক্ষে আমাদের বাংলাদেশের যে ক্রেতারা ঢুকে, সেই ক্রেতারা ইন্ডিয়ান যে বিক্রেতারা রয়েছেন, ভারতের যে বিক্রেতারা, তাদের কাছ থেকে $200 বা তার অনেক সময় অনেক বেশি পণ্য নিয়ে যায়, কিন্তু বাংলাদেশ থেকে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি হয় না। সেই ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশের যে 27 জন ব্যবসা রয়েছে তাদের এক বাজারে 1.5 লাখ অথবা 2 লাখ টাকার বিপরীতে বিক্রির ইন্ডিয়ার যারা 27 জন ব্যবসায়ী রয়েছে তারা 30 থেকে 35 লাখ টাকা বিক্রি করে। কিন্তু তাতে করেও ইন্ডিয়ান যারা রয়েছেন তাদের ওই পক্ষের কাস্টমস এবং বিএসএফ তারা ইন্ডিয়ান যে তাদের ক্রেতারা এই বাজারে ঢুকে তাদের সাথে বাংলাদেশের যে পণ্যগুলো বিক্রেতার কাছ থেকে কিনে নিয়ে যায়, সে সব পণ্য নিয়ে যেতে বাধা দেয় এবং তাদের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ক্রেতা এই বাজারে ঢুকতে দেয় না। এবং নিয়ম আছে যে এই বাজারের উভয় আশেপাশের 5 কিলোমিটারের মধ্যে যারা রয়েছে ক্রেতা, তারাই কিন্তু এই বাজারের ক্রেতা বিক্রেতা হওয়ার কথা। কিন্তু দেখা গেছে বাংলাদেশের শুধু এই বাজারের আশেপাশের 5 কিলোমিটার নয়, বিভিন্ন জেলা থেকে এই বাজারে আসে পণ্য ক্রয় করতে। কিন্তু অন্যদিকে দেখা যায় যে যেসব পণ্য এই বাজারে ক্রয় বিক্রয়ের কথা ছিল যে স্থানীয় পণ্য শুধু ক্রয় বিক্রয় হবে, সেক্ষেত্রে দেখা গেছে ইন্ডিয়ার যেসব 27 ব্যবসায়ী রয়েছে, সে 27 জন ব্যবসায়ী ও দেশের যে জাতীয় অনেক পণ্য রয়েছে, গুঁড়ো দুধ, হরলিক্স এবং বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু, কসমেটিক্স, এই ধরনের নীতি না থাকলেও এই ধরনের পণ্য তারা বিক্রি করে এবং বাংলাদেশের পক্ষ থেকে ক্রেতাদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিল। কিন্তু বাংলাদেশের যে বিক্রেতারা রয়েছে তাদের স্থানীয় পণ্য সেখানে বিক্রি করতে গেলে সে পণ্য যদি ওখানকার ক্রেতারা থাকে নিয়ে যেতে, ওখানকার বিএসএফরা বাধা দেয়। সেই নীতির বিরুদ্ধেই কিন্তু তাদের এই আচরণের বিরুদ্ধেই এখানকার ব্যবসায়ীরা দাবি জানিয়েছে। আজকে একটা পূর্ব নির্ধারিত উভয় দেশের বাজার কর্তৃপক্ষ বসার কথা ছিল, কিন্তু আজকে তারা ভারতের পক্ষ থেকে সেই বৈঠক পিছিয়ে নিয়েছে অনির্দিষ্টকালের জন্য। পরবর্তী আলোচনা করিয়ে ফেনীর জেলা প্রশাসক জানিয়েছেন আলোচনা করে তারা সমাধান করতে পারবে, না হলে এভাবে চলতে থাকবে তাদের আন্দোলন। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। হরি, বুড়িগঙ্গা নদীর 2 পাড়ে অবৈধভাবে গড়ে ওঠা ভবন ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এই মুহূর্তে কামরাঙ্গীরচর এলাকায় রয়েছেন মাহমুদ রাকিব, আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। রাকিব, হ্যাঁ হরি, আমরা আছি এই মুহূর্তে বুড়িগঙ্গা নদীর কামরাঙ্গীরচর এলাকায়। এখানে কিছুক্ষণ আগে নদীর জায়গায় দখল করে যে অবৈধ স্থাপনা তৈরি হয়েছে তার উচ্ছেদ শুরু হয়েছে। আমি যদি একটু আপনাকে দেখাই, আমার ঠিক বাম পাশে এখানে দেখছেন যে আসলে মানুষ কতটা দখলদার হলে এমন নদীর যে জমি, সেই জমিতে একটি কি সুউচ্চ ভবন তৈরি করেছে। আপনি দেখছেন সেই ভবনটি এই মুহূর্তে উচ্ছেদ করছে বিএডব্লিউটি এর যে ভ্রাম্যমাণ আদালত তারা। এবং আপনি দেখছেন যে একটি 7 তলা ভবন, আসলে এগুলো কিন্তু ভাবতেও সাধারণ মানুষের খুব অবাক লাগার কথা, কারণ নিশ্চয়ই অবৈধ জমিতে মানুষ এত বড় ভবন কিভাবে তৈরি করে সেটাও কিন্তু একটি প্রশ্নের বিষয়। আমি যদি আপনাকে আরো বলি, এই ভবনটি কিন্তু আজ থেকে আমরা দেখেছিলাম প্রায় 1.5 বছর আগে আরো একবার অপসারণ করা হয়েছিল। তো সেটি অপসারণ করার পরে এই ভবনটি আবারও তৈরি করা হয়েছে এবং তখন যখন এই ভবনটি অপসারণ করা হয়েছিল তখনও কিন্তু সময় সংবাদ এখানে এসে খবর প্রচার করেছিল, নিশ্চয়ই দর্শকরা সেটি দেখেছিল। তো সেই ভবনটি যখন আবারও অবৈধভাবে নতুন করে করা হয়েছে, সেখানে কিন্তু আপনি দেখছেন যে বিএডব্লিউটি এর 2টি বুলডোজার দিয়ে এখন সেই ভবনটি ভেঙে দেওয়া হচ্ছে এবং আপনি দেখছেন যে একদম কিন্তু খুব বড়
একটি ভবন, এইটি 7তলা ভবন, কিন্তু আসলে আপনি বুঝতেই পারছেন এভাবে অবৈধভাবে নদীর জমি দখল করে করা হয়েছে এবং সেটি এই মুহূর্তে আমরা দেখেছি 1তলা 2তলা 3তলা পর্যন্ত ইতিমধ্যেই নদীর যে পাশটা সেটি ভেঙে ফেলা হয়েছে এবং এখন এটি কিন্তু পুরো ভবনটি যতদূর আমরা জানি আমাদেরকে বলেছে বিএডব্লিউটি এর যারা অপসারণ করছে তারা বলেছে যে মোটামুটি তারা চেষ্টা করবেন যে নিরাপত্তামূলক ভাবে যাতে কোনো ঝুঁকি না থাকে, যাতে এখানকার যারা রয়েছেন ভবন ভাঙার সঙ্গে জড়িত তাদের যাতে ঝুঁকি না হয় সেগুলো সবকিছু মাথায় রেখে ভবনটি যতটুকু সম্ভব ততটুকু তারা অন্তত ভেঙে দিয়ে যাবেন। তারপরে দেখছেন এই মুহূর্তে কিন্তু ভবনটির নদীর যে পাশ রয়েছে সে পাশের প্রায় অনেকখানি অংশই ভেঙে ফেলা হয়েছে এবং যে ছাদগুলো রয়েছে সে ছাদগুলো তো আসলে ভাঙাটা এই যে সরঞ্জাম রয়েছে বুলডোজার কিংবা অন্যান্য সরঞ্জাম এগুলো দিয়ে আমি জানি না বা ছাদগুলো ভাঙা সম্ভব কিনা, কিন্তু ভবনের পাশের যে দেয়ালগুলো রয়েছে সে দেয়ালগুলো কিন্তু আপনি দেখছেন ভেঙে ফেলা হচ্ছে এবং আপনি দেখছেন যে আমি যদি একটু আমাকে বাম দিকে আপনাকে দেখাই একদম কিন্তু নদীর যে স্পষ্ট কিন্তু নৌকা, সেই নৌকার পাশেই কিন্তু ভবনটি, অর্থাৎ নদীর জায়গা দখল করে যে এই ভবনটি তৈরি করা হয়েছিল তা কিন্তু খুবই স্পষ্ট। আপনি দেখছেন যে পাশে নদীর যে কচুরিপানা রয়েছে সেই কচুরিপানা তার মধ্যেই ভবনটি হঠাৎ করে তোলা হয়েছে। তার পাশে কিন্তু আরো বেশ কয়েকটি আধা পাকা বাড়ি রয়েছে, 1তলা বাড়ি, এবং আমি যদি একটু আমার ডান দিকেও দেখাই এখানে কিন্তু একটি ছোটখাটো বাজার করা হয়েছে নদীর জায়গা দখল করে, বিভিন্ন টিনের ঘর তৈরি করে বাজারটি করা হয়েছে। তো সেগুলো কিন্তু আসলে সবগুলোই ধীরে ধীরে অপসারণ করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন বিএডব্লিউটি এর যে ম্যাজিস্ট্রেট দল রয়েছে এবং বিএডব্লিউটির একজন যুগ্ম পরিচালক, তার নেতৃত্বে মূলত এই অভিযানটি করা হচ্ছে। তো আপনি দেখছেন যে এছাড়াও এখানে যাতে এই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা কেউ করতে না পারে সেই জন্য এখানে পুলিশ সদস্যরা রয়েছে, আনসার বাহিনীর সদস্যরা রয়েছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত এই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এটি হয়তো আমরা কিন্তু জানতে পেরেছি বুড়িগঙ্গা নদীর দুপাশে যত এমন অবৈধ ভবন আছে সব আগামী 3 দিনে উচ্ছেদ করা হবে। তো আমার কাছ থেকে কামরাঙ্গীরচর এই ছিল সবশেষ খবর। হরি। দর্শক, কামরাঙ্গীরচর এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। তিনি জানাচ্ছিলেন বুড়িগঙ্গার দুই পাড়ে জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ভবনগুলো বা স্থাপনাগুলো উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ফটো এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে ধানমন্ডিতে। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টে এই আয়োজন করা হয়। এতে 60টি ছবি প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর জামিলুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এবার জানিয়ে দেব দেশের পুঁজিবাজারের খবর। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিস্থিতি জানতে যোগ দিচ্ছি dscbd.org অফিসিয়াল ওয়েবসাইট ঢাকা স্টক এক্সচেঞ্জের। আমরা গতকালকে যেটা দেখেছি, গতকালকে কিন্তু ডিএসসিতে সারাদিনে হাতবদল হয়েছে 110 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং হাতবদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের আমরা দেখেছি দর কিন্তু হারিয়েছে। প্রধান সূচক ডিএসসিএক্স গতকালকে 35 পয়েন্ট হারিয়েছে, এবং যদিও ডিএসসি 30 ইন্ডেক্স বাছাই সূচক এবং ডিএসসি সরিয়া সূচকে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। ডিএসসি সরিয়া সূচকে 7 পয়েন্ট বেড়েছিল এবং ডিএসসি 30 ইন্ডেক্সে 3 পয়েন্ট যোগ হয়েছিল গতকালকে। সেখান থেকে আজকে এখন পর্যন্ত কিছুটা ঘুরে দাঁড়িয়েছে লেনদেন পরিস্থিতি। এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি 300 কোটি টাকার মতো শেয়ার এবং মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। হাতবদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানেরই কিন্তু দর বেড়েছে। 175টি প্রতিষ্ঠানে এই মুহূর্তে দর বেড়েছে দেখা যাচ্ছে। অপরিবর্তিত আছে 52টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দাম, এবং দাম কমেছে 104টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। যদি জানিয়ে দেই, এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ডিএসসির যে প্রধান সূচক ডিএসসিএক্স সেখানে যোগ হয়েছে প্রায় 16 পয়েন্টের মতো, ডিএসসি সরিয়া সূচকে যোগ হয়েছে 2 পয়েন্ট, এবং ডিএসসির বাছাই সূচকে তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। যদি টপ 20-তে কারা কারা অবস্থান করে নিয়েছে সেই কয়েকটি শেয়ারের নাম যদি জানাতে চাই, প্রথমে রয়েছে ইস্টার্ন হাউজিং লিমিটেড, ইএচএল এর প্রথম অবস্থানে রয়েছে, এবং শেয়ারটির এই মুহূর্তে হাতবদল হচ্ছে 63 টাকা। সর্বোচ্চ লেনদেন মূল্য ছিল আজকে 63 টাকা 50 পয়সায়। প্রভাতী ইন্স্যুরেন্স রয়েছে টপ 20 2 নম্বরে, 33 টাকা 80 পয়সা লেনদেন হচ্ছে, 33 টাকা 80 পয়সায় সর্বোচ্চ লেনদেন মূল্য। গতকালকে লেনদেন ছিল সর্বশেষ 30 টাকা 80 পয়সা, অর্থাৎ 10% মতো দর বেড়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের। তারপরে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য এই মুহূর্তে 385 টাকা, দর হারিয়েছে গতকালকের তুলনায় 4 টাকার মতো। তারপরে রয়েছে ন্যাশনাল পলিমার, প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য 84 টাকা 30 পয়সায়, এই মুহূর্তে অবস্থান করছে টপ 20-র 4 নম্বরে। 5 নম্বরে রয়েছে টেলিফোন অপারেটর গ্রামীণ ফোনের প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য এই মুহূর্তে 414 টাকা, গতকালকের তুলনায় দাম বেড়েছে 5 টাকা। এশিয়ান ইন্স্যুরেন্স অবস্থান করছে 6 নম্বরে, এশিয়ান ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য এই মুহূর্তে 33 টাকা 80 পয়সা। তারপরে রয়েছে বিবিএস কেবলসের প্রতিটি শেয়ারের লেনদেন মূল্য 108 টাকা,
গতকালকে লেনদেন মূল্য ছিল 105 টাকা, অর্থাৎ 3 টাকা বেড়েছে। প্রিমিয়ার ব্যাংক রয়েছে টপ 20-র 8 নম্বরে ব্যাংক খাতের প্রতিষ্ঠান। লেনদেন মূল্য এই মুহূর্তে 16 টাকা 40 পয়সা। 16 টাকা গতকালকে সর্বশেষ লেনদেন মূল্য, অর্থাৎ 40 পয়সা দর বেড়েছে প্রিমিয়ার ব্যাংকের প্রতিটি শেয়ারে। লিগেসি ফুটওয়্যারের লেনদেন মূল্য এই মুহূর্তে 221 টাকা 30 পয়সায়, 216 টাকা 30 পয়সা সর্বশেষ লেনদেন মূল্য ছিল গতকালকে। বারাকা পাওয়ার রয়েছে 10 নম্বরে, লেনদেন মূল্য 30 টাকা 20 পয়সায়। অর্থাৎ ব্যাংক এবং জ্বালানি খাতের প্রতিষ্ঠান এবং ইন্স্যুরেন্স খাতের প্রতিষ্ঠানই কিন্তু টপ 20-তে জায়গা করে নিয়েছে বেশিরভাগ। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবরাখবর। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মোবাইলে প্যাকেজ বা বান্ডেলের ন্যূনতম মেয়াদ 3 দিন করায় গ্রাহকদের অপচয় কমবে দাবি বিটিআরসির। দাম বাড়তে পারে বলছে অপারেটররা। রোহিঙ্গা সহায়তায় বরাদ্দ থেকে প্রতিশ্রুত 25 ভাগ না পাওয়ার অভিযোগ কক্সবাজারের স্থানীয় ক্ষতিগ্রস্তদের। কাজ করছে কমিটি, দাবি জেলা প্রশাসকের। চট্টগ্রামে মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা সিডিএর। প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে চীনের রেলওয়ে কোম্পানির সাথে চুক্তি এ সপ্তাহেই। এবং হিলি চেকপোস্ট দিয়ে রোজ যাতায়াত করছে 700 থেকে 800 যাত্রী। আদায় হচ্ছে কোটি কোটি টাকা রাজস্ব। নিরাপত্তা বাড়ানোর দাবি। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।